প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যায় 2 নিয়ে কথা বলবো। অধ্যায় 2 এর গত ক্লাসেও কিছুটা আমরা কভার করেছি, তো আজকে পরের অংশগুলো কভার করব। যেহেতু তোমরা জানো যে অধ্যায় 2 অনেক বড় একটি অধ্যায়, কাজেই অধ্যায় 2কে আমরা একটু পার্ট বাই পার্টটাকে আমরা কভার করব। অধ্যায় 2 এর নাম আমরা দেখলাম যে সড়কের জ্যামিতিক গঠন, প্রস্থচ্ছেদ ও সন্ধির অনুধাবন। আমরা আজকে দ্বিতীয় অংশ নিয়ে কথা বলছি। তো আজকে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলো এখানে দেখানো হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা বা টার্মের সাথে আমরা পরিচিত হব। স্কিডিং ও স্লিপের পার্থক্য জানব, ঘর্ষণ সড়কের প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ, সড়কের জ্যামিতিক গঠনের প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ, কেম্বার, গ্রেডিয়েন্ট, সুপার এলিভেশন ও বাঁকের প্রয়োজনীয়তা। আমি আশা করছি আমার কথা শুনতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা কোনো সমস্যা মনে করলে সেটা কমেন্টে জানাবে। এছাড়াও যদি সাউন্ড প্রবলেম অথবা অন্যান্য কোনো প্রবলেমও থাকে, আমি আশা করছি তোমরা সেটাও কমেন্টে জানাবে। তো আমি টপিকে ফিরে যাই। আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো এখানে স্ক্রিনে দেখানো হয়েছে। আমরা প্রথমেই কথা বলবো রাইট অফ ওয়ে নিয়ে। রাইট অফ ওয়ে হচ্ছে আইনসম্মতভাবে সড়কের অ্যালাইনমেন্টের উভয় পাশে যতটুকু এলাকা সড়কের অধিকারে থাকে তাকে রাইট অফ ওয়ে বলে। রাইট অফ ওয়ের প্রস্থকে সড়কের জমির প্রস্থ বা ইংরেজিতে ল্যান্ড উইথ অফ রোডও বলা হয়। তো সাধারণত রাইট অফ ওয়ের এই জায়গাটুকু হুকুম দখল করা হয়, অর্থাৎ এটাকে হুকুম দখল করে রাইট অফ ওয়ের জন্য যতটুকু জায়গা সেই জায়গাটুকুকে নেওয়া হয়। এরপরে রয়েছে প্রস্তুতি তলের প্রস্থ, বা ইংলিশে এটাকে বলে যে উইথ অফ ফরমেশন লেভেল। মাটি কেটে বা ভরাট করে যানবাহনের চলাচলের জন্য পেভমেন্ট বা ক্যারেজওয়ে নির্মাণ করা হয়। ক্যারেজওয়ে যে তলের উপর অবস্থান করে তাকে প্রস্তুতি তল বা গঠন তল বলে। অর্থাৎ প্রস্তুতি তল হচ্ছে রাস্তার একেবারেই নিচের অংশ, যার উপর আসলে পেভমেন্ট বা ক্যারেজওয়ে নির্মাণ করা হয়। বলা হচ্ছে যে এ তলে সড়কের প্রস্থকে সড়কের প্রস্তুতি তলের প্রস্থ বলা হয়। তো প্রস্তুতি তলের প্রস্থ আসলে বিভিন্ন রকম প্রস্থ হয়, এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা জানি যে আমাদের কয়েক ধরনের সড়ক রয়েছে। জাতীয় জনপথ পথ রয়েছে, প্রাদেশিক জনপথ রয়েছে, প্রধান জেলা সড়ক, অন্যান্য জেলা সড়ক, গ্রাম্য সড়ক। প্রতিটা সড়কের জন্যই এখানে আলাদা আলাদাভাবে সমতল এলাকায় এবং পাহাড়ি এলাকায় প্রস্তুতি তলের প্রস্থ দেখানো হয়েছে। সমতল এলাকায় যদি একক পথ হয়, একক লেন হয়, তাহলে জাতীয় সড়কের জন্য 12 মিটার প্রস্তুতি তলের প্রস্থ, এবং যদি 2 লেন হয় সেক্ষেত্রেও 12 মিটার। কিন্তু পাহাড়ি এলাকায় একক লেনের জন্য 6.30 মিটার, কিন্তু 2 লেনের জন্য হচ্ছে 9.00 মিটার। একইভাবে প্রাদেশিক সড়কের জন্য একক পথের জন্য সমতল জায়গায় একক পথের জন্য 12 মিটার করে, আর পাহাড়ি সড়কের জন্য হচ্ছে 6.30 মিটার একক পথের জন্য, আর 2 পথের জন্য হচ্ছে 9.00 মিটার। তারপরে জেলা সড়কের জন্য রয়েছে, এখানে দেখানো হয়েছে যে সমতল এলাকায় 9.00, তারপরে সিঙ্গেল লেনের জন্য 9.00, তারপর ডাবল লেনের জন্য তাই 9.00। এছাড়া পাহাড়ি সড়কের জন্য দেখা হয়েছে যে সিঙ্গেল লেনের জন্য 5.80। এভাবে
যে অন্যান্য জেলা সড়কের জন্য দেখানো হয়েছে, গ্রাম্য সড়কের জন্য দেখানো হয়েছে। এরপরে রয়েছে পার্শ্ব ঢাল। পার্শ্ব ঢাল হচ্ছে সাধারণত মাটি বা দানাদার সামগ্রী স্তূপীকৃত করে রাখলে তা আনুভূমিক তলের সাথে ঢালুভাবে অবস্থান করে। তোমরা জানো, যখন কোনো মাটিকে আমরা স্তূপ করে রাখি তখন সেটা আনুভূমিক তলের সাথে একটি নির্দিষ্ট কোণ করে অবস্থান করে, যে কোণকে কি বলা হয়? অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ বলা হয়। তাই মাটি খনন বা ভরাটকালে ঢালের পরিমাণ অ্যাঙ্গেল অফ রিপোজের সমান বা কম হতে হবে। সচরাচর পার্শ্ব ঢালের পরিমাণ 1:1:1.5 হতে 1:2 পর্যন্ত হয়ে থাকে। পার্শ্ব ঢাল আমরা গত ক্লাসে দেখেছি যে আমরা যখন রাইটার করে দেখাইছি তখন পার্শ্ব ঢাল বলে একটা অংশ ছিল। তো আমাদের সেই পার্শ্ব ঢালটার পরিমাণ কত হবে? এটা 1:1.5 হতে 2:1.2 হয়ে থাকে, অর্থাৎ 1:1.5 হতে 1:2 পর্যন্ত হয়ে থাকে। বক্চর বা বার্ম। বড় পিঠের উপরের তল বরাবর বড় পিঠের ভেতরের দিকের কিনারা হতে ভরাটে নির্মিত সড়কের ভরাট অংশের নিম্ন প্রান্ত পর্যন্ত যে ভূমি সবসময় ফেলে রাখা হয় তাকে বার্ম বলে। ক্ষেত্র বিশেষে ভরাটের পরিমাণ অধিক হলে বিভিন্ন উচ্চতায় বার্ম দিতে হয়। আমরা একটি চিত্রের মাধ্যমে বার্মকে দেখতে পারি। সরি, এখানে একটু প্রবলেম হচ্ছে, এটা বাদ দিই আমরা। তো বার্মের ক্ষেত্রে বলা হচ্ছে যে ক্ষেত্র বিশেষে ভরাটের পরিমাণ অধিক হলে বিভিন্ন উচ্চতায় বার্ম দিতে হয়। এরপরে রয়েছে এমব্যাঙ্কমেন্ট। প্রস্তুতি তল হতে নিচু ভূমিতে বাঁধের মতো সড়ক নির্মাণকালে মাটি ভরাট ও দৃঢ়বদ্ধ করে প্রস্তুতি তলে আনা হয়। এই বাঁধকে এমব্যাঙ্কমেন্ট বলে। শোল্ডার। শোল্ডার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, গুরুত্বপূর্ণ একটি রাস্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। পেভমেন্টের উভয় পাশের কিনারা হতে রোডওয়ে এর বাইরের কিনারা পর্যন্ত অংশকে শোল্ডার বলা হয়। শোল্ডার হচ্ছে পেভমেন্টের উভয় পাশের যে অংশটুকু থাকে একদম রাস্তার শেষ পর্যন্ত, এটাই হচ্ছে শোল্ডার। এটা গাড়ি দাঁড়ানোর কাজে, গাড়ি জরুরি মেরামতের কাজে এবং একক লেনের সড়কে দ্রুতগতির গাড়িকে ওভারটেকিং করার সুযোগ দানের কাজে এবং ক্যারেজওয়ের স্থায়িত্ব রক্ষার কাজে ব্যবহৃত হয়। আসলে শোল্ডার হচ্ছে রাস্তার মেইন যে পেভমেন্ট রয়েছে তার দুই পাশে তোমরা দেখবে যে একটু নিচে করে কিছুটা তোমার কার্পেটিং করা থাকে বা পিচ বিটুমিনাস কার্পেটিং করা থাকে। এই অংশটার নামই হচ্ছে শোল্ডার। এটা কেন করা হয়? এখানে বেশ কিছু কারণ দেখানো হয়েছে, যে গাড়ি দাঁড়ানোর কাজে, গাড়ির জরুরি মেরামতের কাজে এবং একক লেনের সড়কে গাড়িকে দ্রুতগতির গাড়িকে ওভারটেকিং করার জন্য, ওভারটেকিং করার সুযোগ দানের জন্য এবং ক্যারেজওয়ের স্থায়িত্ব রক্ষার কাজে ব্যবহৃত হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে কি হয় যে যখন একটি গাড়ি আরেকটি গাড়িকে অতিক্রম করে সেক্ষেত্রে তারা জরুরি প্রয়োজনে শোল্ডারটা ব্যবহার করতে পারে। তবে শোল্ডার দিয়ে সাধারণত গাড়ি চলাচল করে না, কিন্তু জরুরি প্রয়োজনে শোল্ডারকে ব্যবহার করা যেতে পারে। সাইকেল ট্র্যাক। সাইকেল ট্র্যাক হচ্ছে
সাইকেল তো আমরা চিনি, ট্রাক মানে হচ্ছে যে দিক দিয়ে চলাচল করে, যে রাস্তা দিয়ে চলাচল করে। শহর এলাকার যেসব সড়কে সাধারণত প্রতি ঘন্টায় 5 শতাধিক সাইকেল চলাচল করে, ওইসব সড়কে ক্যারেজওয়ে বরাবর ন্যূনতম 2 মিটার প্রস্থের সাইকেল ট্র্যাক সংযুক্ত করা উচিত। অর্থাৎ সাইকেল ট্র্যাক সাধারণত শহরের রাস্তায় থাকে। যদি অধিক পরিমাণে সাইকেল চলাচল করে সেক্ষেত্রে ক্যারেজের পাশে 2 মিটার প্রস্থের ছোট্ট একটি লেন করা হয়, যে দিক দিয়ে শুধুমাত্র সাইকেল চলাচল করবে। এই লেনটাই হচ্ছে সাইকেল ট্র্যাক। পার্কিং স্থান। নগর ও শহর এলাকায় কারের সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে এগুলো পার্কিংয়ের জন্য সমস্যায় পড়তে হয়। সাধারণত বাণিজ্যিক এলাকা, জনসমাগমের স্থান, সরকারি অফিস, ব্যাংক ইত্যাদি স্থানে পার্কিং সমস্যা প্রকট হয়। তাই বৃহত্তর নগর ও শহরগুলোতে যথাযথ পার্কিংয়ের সুযোগ সুবিধা প্রদান করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি যথাযথ পার্কিংয়ের সুযোগ সুবিধা না থাকে তাহলে কি হবে? তাহলে লোকজন রাস্তার উপর যত্রতত্র গাড়ি পার্কিং করবে। এর ফলে রাস্তায় অনাকাঙ্ক্ষিত জ্যাম দেখা দেবে, যেটা সার্বিকভাবে কারোই কাম্য নয়। জ্যামের ফলে আমাদের মূল্যবান শ্রম ঘন্টা নষ্ট হয়ে যায়, মানসিক বিরক্তির উদ্রেক ঘটায়। সব মিলিয়ে জ্যাম যেন না হয়, এজন্য আমাদের পার্কিংয়ের জন্য আলাদা সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। তো পার্কিংয়ের জন্য যে বিশেষ যে জায়গাটা রাখা হয় এটাই হচ্ছে পার্কিং স্থান। মধ্যমা ফালি বা যানবাহন পৃথককারী। একাধিক লেনের সড়কে বিপরীতমুখী যানবাহনকে নিরাপদে সংঘর্ষ এড়িয়ে চলার জন্য মধ্যমা ফালি বা যানবাহন পৃথককারী ব্যবহার করা হয়। মধ্যমা ফালি হচ্ছে যদি লেন একাধিক হয়, যেমন আমাদের এখন ঢাকা চট্টগ্রাম লেন হচ্ছে 4 লেন, তো দুই পাশে 2 লেন রেখে মাঝখানে যে আমরা আমাদের ভাষায় আইল্যান্ড বলি, এটাই হচ্ছে মধ্যমা ফালি বা যানবাহন পৃথককারী। তবে এর নাম কিন্তু আইল্যান্ড না, এর নাম হচ্ছে মধ্যমা ফালি। আর ইংলিশে কি বলা হয়, কি মিডিয়ান স্ট্রিপ অর মিডিয়ান স্ট্রিপও বলা যেতে পারে, অথবা যানবাহন পৃথককারী মানে ট্রাফিক সেপারেটরও বলা যেতে পারে। আমি আশা করছি আমার কথা শুনতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। এরপরে রয়েছে কার্ভ। কার্ভ এক ধরনের স্বল্প উচ্চতার দেওয়াল বিশেষ, যা সড়কের ক্যারেজওয়ে ও শোল্ডারের সংযুক্ত স্থানের উভয়কে পৃথককারী রেখায় লম্বালম্বিভাবে নির্মাণ করা হয়। এটা ক্যারেজওয়ে হতে ফুটপাত, পার্কিং স্থান, আইল্যান্ডকে পৃথক করে। শহরের সড়কে কার্ভের সংলগ্ন সড়কপৃষ্ঠ ও ফুটপাতের বৃষ্টির পানি নিষ্কাশনের লম্বালম্বি ড্রেন হিসেবে কাজ করে। এই ড্রেনের কিছু দূর পর পর গালি বসানো হয়। ফুটপাত ও কার্ভ একই তলে নির্মাণ করে একে কার্ভের দিকে কিঞ্চিত ঢালু করে দেওয়া হয়, যেন সহজেই ফুটপাতের বৃষ্টির পানি কার্ভ সংলগ্ন সড়কপৃষ্ঠে এসে নিষ্কাশিত হতে পারে। তো কার্ভ আবার 2 ধরনের কার্ভ রয়েছে। একটি হচ্ছে নিচু বা মাউন্টেবল কার্ভ, আর একটি হচ্ছে প্রতিবন্ধক কার্ভ। এছাড়া আরেক ধরনের কার্ভ রয়েছে যেটাকে নিমজ্জিত বা সাবমার্জড কার্ভ বলে। স্কিড আমাদের খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যে স্কিড এবং স্লিপ কি জিনিস আমরা সেটা এখন দেখবো। আমরা স্কিড দেখি। স্কিড হচ্ছে গাড়ির চাকা বিনা আবর্তনে, আবর্তন মানে ঘোরা আর কি, গাড়ির চাকা বিনা আবর্তনে সড়ক পৃষ্ঠে হেসড়িয়ে দ্রুত অতিক্রম করাকে স্কিডিং এবং চাকার এরূপ অবস্থাকে স্কিড বলে। স্কিডিং কালে চাকা ঘোরে না কিন্তু দ্রুত অতিক্রম করে। অর্থাৎ কোনো কারণে যদি গাড়ির চাকার এমন অবস্থা হয় যে চাকা ঘুরবে না কিন্তু গাড়ি দ্রুত অতিক্রম করবে,
তাহলে এরকম অবস্থাটাকে স্কিড বলা হয়। কোনো ক্ষেত্রে গাড়ির চাকা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তা যদি চাকা আবর্তনের ফলে অতিক্রান্ত দূরত্বের চেয়ে অধিক হয় তবে এই ধরনের ঘটনাকে স্কিডিং বলে। এরপরে রয়েছে স্লিপ। স্কিডিং এর বিপরীত ঘটনাটাই হচ্ছে স্লিপ, যখন সড়কে চাকা আবর্তিত হয় কিন্তু দূরত্ব অতিক্রম করে না। চাকার এই ধরনের অবস্থাকে স্লিপ বলা হয়। তাহলে আমরা স্কিডিং দেখলাম যে চাকা ঘুরবে না কিন্তু দূরত্ব অতিক্রম করবে, এটার নাম হচ্ছে স্কিড। আর স্লিপ হচ্ছে চাকা ঘুরবে কিন্তু দূরত্ব অতিক্রম করবে না। সাধারণত কোনো বালির ভেতর অথবা কোনো কাদার ভেতর যদি চাকা আটকে যায় সেক্ষেত্রে দেখা যায় যে গাড়িতে অনেক শক্তি প্রয়োগ করলেও গাড়ির চাকা প্রচণ্ড জোরে ঘোরে কিন্তু গাড়ি কোনো দূরত্ব অতিক্রম করে না। এই অবস্থাটাই হচ্ছে স্লিপ। আমরা দেখব যে স্কিডিং এবং স্লিপের পার্থক্য কি। তো আমরা এতক্ষণ সংজ্ঞা দেখলাম যে গাড়ির চাকা বিনা আবর্তনে সড়ক পৃষ্ঠে হেসড়িয়ে দূরত্ব অতিক্রম করাকে স্কিডিং বলে। স্লিপ হচ্ছে যখন সড়কে চাকা আবর্তিত হয় কিন্তু দূরত্ব অতিক্রম করে না, চাকার এ ধরনের অবস্থাকে স্লিপিং বলে। স্কিডিং কেন হয়? গতি জড়তার কারণে স্কিডিং হয়। আর স্লিপিং হয় হচ্ছে ঘর্ষণ সহযোগের মান অনুভূত মানের কম হলে স্লিপিং হয়। চলন্ত গাড়িকে আকস্মিক ব্রেক চাপলে স্কিডিং হয়। টায়ার পৃষ্ঠ সমান হলে বা সড়ক পৃষ্ঠ ভিজা হলে বা বালির তৈরি সড়ক হলে স্লিপিং হয়। চাকার আবর্তন অপেক্ষা অতিক্রান্ত দূরত্ব অধিক হয়, আর চাকার আবর্তন অপেক্ষা স্লিপিং এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কম হয়। স্কিডিং লম্বালম্বী এবং পার্শ্বমুখী হতে পারে, আর স্লিপিং শুধুমাত্র লম্বালম্বী হয়ে থাকে। সড়ক পৃষ্ঠে ঘর্ষণ সড়কে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। সবকিছু ঠিকঠাক আছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাবে। ঘর্ষণ সড়কে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ হচ্ছে সড়ক পৃষ্ঠের ধরন, যেমন সড়ক পৃষ্ঠটা কেমন ধরনের সড়ক হবে, বিটুমিন সড়ক পৃষ্ঠ নাকি মাটির সড়ক পৃষ্ঠ নাকি WDM বা ওয়াটার বন্ড ম্যাকাডাম সড়ক। পেভমেন্টের অবস্থা, মসৃণ পেভমেন্ট নাকি অমসৃণ পেভমেন্ট নাকি তেলে বা অথবা কাদাযুক্ত অথবা ভিজা নাকি শুকনা। টায়ারের অবস্থা, নতুন টায়ার পুরাতন টায়ার। আমরা যে এগুলো পড়ছি হচ্ছে ঘর্ষণ সহযোগে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। যদি টায়ার নতুন হয় তাহলে সেখানে ঘর্ষণ সহযোগের পরিমাণ বাড়বে, আর যদি পুরাতন টায়ার হয় তাহলে ঘর্ষণ সহযোগের মান কমবে। টায়ার ও পেভমেন্টের তাপমাত্রা। এরপরে রয়েছে টায়ারের চাপের পরিমাণ। যদি টায়ারের চাপ বেশি হয় তাহলে ঘর্ষণের পরিমাণ কমবে, আর যদি চাপ কম হয় তাহলে ঘর্ষণের পরিমাণ বাড়বে। টায়ারের উপর পতিত ভারের পরিমাণ। গাড়ির ব্রেকের দক্ষতা। সড়কের জ্যামিতিক গঠনে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। সড়কের জ্যামিতিক গঠনে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহের মধ্যে রয়েছে ঘর্ষণ, সড়ক পৃষ্ঠের বন্ধুরতা, তারপরে রয়েছে সড়ক পৃষ্ঠের আলো প্রতিফলন বৈশিষ্ট্য, সড়কের অবস্থান এলাকার ভূসাংস্থানিক অবস্থা, সড়কে চলাচলকারী যানবাহন ও পদযাত্রী, ডিজাইন, স্পিড, বৃষ্টিপাত। আমি একটু সময় নিচ্ছি, সরি। আমরা পড়ছিলাম যে সড়কের জ্যামিতিক গঠনে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ, সেগুলো আমরা দেখলাম। এরপর আমরা দেখব
কেম্বার, গ্রেডিয়েন্ট, সুপার এলিভেশন ও বাঁকের প্রয়োজনীয়তা। কেম্বারের প্রয়োজনীয়তা হচ্ছে সড়ক পৃষ্ঠের পানি দ্রুত নিষ্কাশনে সহায়তা করে, পেভমেন্টকে শুষ্ক রাখে, সড়ক পৃষ্ঠে পানি জমতে না দিয়ে ভিত্তিস্তরে পানি প্রবেশ রোধ করে এবং সড়ককে ধ্বংসের হাত থেকে রক্ষা করে, চালককে মানসিকভাবে নির্দিষ্ট পথে চলার প্রবণতা সৃষ্টি করে, নমনীয় সড়কের স্কিডিং কমিয়ে দেয়, সংরক্ষণ ও মেরামত খরচ কমিয়ে দেয়, সড়কের স্থাপত্য সৌন্দর্য বৃদ্ধি করে। আসলে কেম্বারটা কি, আমরা একটু কেম্বার নিয়ে কথা বলি। কেম্বার হচ্ছে যে রাস্তা কোনো সময় সমান হয় না, রাস্তাকে দুই পাশেই রাস্তার একটু ঢাল করে নির্মাণ করা হয়। এই যে রাস্তার একটু ঢালু করে নির্মাণ করা হয়, এই জিনিসটাই হচ্ছে কেম্বার। তো সেই কেম্বার কেন প্রয়োজন এটা আমরা এতক্ষণ দেখলাম। এরপরে রয়েছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা কি, সড়কের লম্বালম্বি দিকে এর অনুভূমিক দূরত্বের সঙ্গে সড়ক পৃষ্ঠের ওঠা বা নামার হারকে গ্রেডিয়েন্ট বলে। আমাদের কেম্বার ছিল সড়কের প্রস্থচ্ছেদ বরাবর যে ঢাল, এটা হচ্ছে কেম্বার। আর গ্রেডিয়েন্ট হচ্ছে সড়কের লম্বালম্বি দিকের যে ঢাল, এটার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট। আসলে গ্রেডিয়েন্টের বাংলায় হচ্ছে ঢাল। তো গ্রেডিয়েন্টের প্রয়োজনীয়তা কি, ভিন্ন এলিভেশনের দুটি স্থানে সহজে যাতায়াতের জন্য, ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা বিধানের জন্য, মাটি কাটা ও মাটি ভরাটের পরিমাণের সমতা এনে খরচ কমানোর জন্য। এরপরে আরো প্রয়োজনীয়তা রয়েছে যে যানবাহনের পরিচালন ও মেরামত ব্যয় কমানোর জন্য, সড়কের দৈর্ঘ্য বরাবর পানি নিষ্কাশনের জন্য, ব্রিজের নিচে নৌ চলাচলের অধিক উচ্চতা প্রদানের জন্য, সড়ক সন্ধিতে গ্রেড সেপারেশন প্রয়োগের জন্য। আমাদের অনেক ধরনের মোটামুটি 5-6 ধরনের গ্রেডিয়েন্ট রয়েছে। এই গ্রেডিয়েন্টগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। 1 নম্বর গ্রেডিয়েন্ট হচ্ছে স্বাভাবিক বা রুলিং গ্রেডিয়েন্ট। এরপরে রয়েছে সর্বাধিক বা লিমিটিং গ্রেডিয়েন্ট বা ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট যেটাকে বলা হয়। এরপরে রয়েছে এক্সেপশনাল গ্রেডিয়েন্ট, অ্যাভারেজ গ্রেডিয়েন্ট রয়েছে। এরপর রয়েছে মিনিমাম গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্ট রয়েছে ম্যাক্সিমাম আর একটা রয়েছে মিনিমাম। এরপরে সর্বশেষ রয়েছে ফ্লোটিং গ্রেডিয়েন্ট। তো রুলিং গ্রেডিয়েন্ট হচ্ছে যে গ্রেডিয়েন্ট বজায় থাকলে যানবাহন নিচে নামতে দুর্ঘটনায় পড়তে হয় না এবং উপরে উঠতে অধিক শক্তি বা জ্বালানি ব্যয় করতে হয় না, তাকে রুলিং গ্রেডিয়েন্ট বলে। সড়ক নির্মাণকালে সচরাচর এ ধরনের গ্রেডিয়েন্টই প্রয়োগ করা হয়ে থাকে। সড়ক এলাকার ভূসংস্থানিক অবস্থা, ঢালের দৈর্ঘ্য, যানবাহনের গতি, ইঞ্জিনের শক্তি, যানবাহনের ধরন, ঢালে অনুভূমিক বাঁকের উপস্থিতি ইত্যাদির উপর ভিত্তি করে সমতল সড়ক এলাকায় এর মান হয় কত, 1:30 থেকে 1:30 বা 3.33%। আর পাহাড়ি সড়কে হয় 1:20 বা 5%। রুলিং গ্রেডিয়েন্ট দেখলাম। এরপর আমাদের রয়েছে লিমিটিং গ্রেডিয়েন্ট। লিমিটিং গ্রেডিয়েন্টের আরেকটি নাম হচ্ছে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট, বা বাংলায় তোমাদের বইয়ে বলা হয়েছে যে সর্বাধিক গ্রেডিয়েন্ট। তো এখানে ইংলিশ লেখার কারণ হচ্ছে যে এই সমস্ত টার্ম আসলে সবসময় ইংলিশেই ব্যবহৃত হয়, এগুলো কোনোভাবেই বাংলাতে ব্যবহৃত হয় না, যে কারণে আমরা বাংলাটা স্কিপ করে ইংলিশই ব্যবহার করছি। তো লিমিটিং গ্রেডিয়েন্ট হচ্ছে বৃহৎ মাটির কাজের পরিমাণ কমানোর জন্য ক্ষেত্র বিশেষে রুলিং গ্রেডিয়েন্ট অপেক্ষা কিছু পরিমাণ অধিক গ্রেডিয়েন্ট সড়কে প্রয়োগ করা হয়। এই ধরনের গ্রেডিয়েন্টকে লিমিটিং গ্রেডিয়েন্ট বলে। আসলে যদি রাস্তার দুটি বিন্দুর ভিতর অথবা রাস্তার এক প্রান্ত এবং আরেক প্রান্তের মধ্যে যদি উচ্চতা অনেক বেশি পরিমাণে থাকে, অর্থাৎ উচ্চতার পার্থক্য অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা রাস্তার দুইটা প্রান্তকে যদি একই লেভেল করতে চাই তাহলে আমাদের
অনেক বেশি পরিমাণে মাটি কাটতে হবে অথবা ভরাট করতে হবে, যেটা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি, রাস্তার দুই বিন্দুর যে উচ্চতার পার্থক্য সেটাকে একেবারে না কমায় দিয়ে কিছুটা কমায় দেওয়া হয়। তাহলে কি হয় যে রাস্তার দুই বিন্দুর ভিতরে ঢালের একটি পার্থক্য থাকে, কিন্তু এতে আমাদের মাটির কাজের পরিমাণটা কমে যায়, সেটা খনন হোক অথবা ভরাট হোক, এবং আমাদের কিছুটা ব্যয়ের সাশ্রয় হয়। এই যে গ্রেডিয়েন্ট, এটার নামই হচ্ছে লিমিটিং গ্রেডিয়েন্ট। সমতল সড়কের গ্রেডিয়েন্ট 1:20 বা 5% এবং পাহাড়ি সড়কের লিমিটিং গ্রেডিয়েন্ট 1:18.7 বা 6% হতে পারে। এরপর আমাদের রয়েছে এক্সেপশনাল গ্রেডিয়েন্ট বা ব্যতিক্রমী গ্রেডিয়েন্ট। যে পারিপার্শ্বিক অপরিহার্যতার কারণে লিমিটিং গ্রেডিয়েন্ট অপেক্ষা অধিক গ্রেডিয়েন্ট প্রয়োগ করতে হয়, এই ধরনের গ্রেডিয়েন্টকে এক্সেপশনাল গ্রেডিয়েন্ট বলে। এর প্রয়োগ সড়কের সামান্য দৈর্ঘ্যে করা যেতে পারে, শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে 1 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কে এর পরিমাণ 50 থেকে 60 মিটারের অধিক হবে না। আসলে এক্সেপশনাল গ্রেডিয়েন্ট কিন্তু অনেক বড় আকারের ঢাল, যে কারণে এটা খুব কম প্রয়োগ করা হয়। তো এক্সেপশনাল গ্রেডিয়েন্টের হার হচ্ছে কতটুকু, যে 1:15 বা 6.65%, এটা সমতল সড়কে, এবং পাহাড়ি সড়কে হচ্ছে 1:12 বা 8.5%। এক্সেপশনাল গ্রেডিয়েন্টের অনেকগুলো অসুবিধা রয়েছে, যেহেতু ঢালটা অনেক বেশি, এই কারণে এর অসুবিধা থাকাটাও স্বাভাবিক। অসুবিধার ভেতরে রয়েছে অধিক জ্বালানি ব্যয় হয়, তারপর ঘর্ষণজনিত ক্ষয়ের পরিমাণ অধিক হয়, ইঞ্জিনের দক্ষতা হ্রাস পায়, গাড়ি ও পেভমেন্টের ক্ষয়ক্ষতি অধিক হয়, জন্তুচালিত গাড়ির ও জন্তুর জীবনের ক্ষতি হয়। যেহেতু ঢালটা অনেক বেশি, স্বাভাবিকভাবে জন্তুচালিত গাড়ির পক্ষে এই ঢালটা পাড়ি দেওয়া অনেক কষ্টকর, এবং এতে তাদের জীবনেরও ক্ষতি হয়। আমাদের রয়েছে অ্যাভারেজ গ্রেডিয়েন্ট বা গড়পড়তা গ্রেডিয়েন্ট, যেটাকে বলে দুই বিন্দুর দূরত্ব উচ্চতার পার্থক্য অনুযায়ী হিসাব করে যে ঢালের হার পাওয়া যায় তাকে অ্যাভারেজ বা গড়পড়তা গ্রেডিয়েন্ট বলে। বাস্তব ক্ষেত্রে এর কোনো প্রয়োগ নেই। কেন নাই? দুই বিন্দুর মাঝে সড়কের কোনো অংশে সমতল, কোনো অংশে রুলিং, কোনো অংশে লিমিটিং, আবার কোনো অংশে এক্সেপশনাল গ্রেডিয়েন্টও প্রয়োগ করতে হতে পারে, যে কারণে আসলে অ্যাভারেজ গ্রেডিয়েন্টের খুব একটা প্রয়োগ নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ অনেক ধৈর্য সহকারে ক্লাসটি তোমরা যারা দেখেছ, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটি যদি তোমরা পরবর্তীতে আবার দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা এই ঠিকানায় ভিজিট করে www.skill.gov.bt অথবা দক্ষতা বাতায়ন এই ঠিকানায় ভিজিট করে তোমরা এই ভিডিওটি আবার দেখতে পারবে। এছাড়া এই ওয়েবসাইটে অন্যান্য যে ক্লাসগুলো হয়ে গেছে ইতিপূর্বে, সেই সমস্ত ক্লাসের ভিডিও এখানে সুন্দরভাবে শর্টিং আকারে রাখা হয়েছে। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।